সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে আমার আজকের দিন ইউটিউব নিয়ে হাজির। আচ্ছা, একটা জিনিস আমি বুঝে উঠতে পারছি না, মানে বাংলাদেশের ইউটিউবগুলো এবং বিভিন্ন ফেসবুক টুক দেখে একটা জিনিস অবাক হয়ে গেলাম। কী অবাক হয়ে গেলাম? ইউনুসের সঙ্গে, মোদির সঙ্গে ইউনুসের মানে দেখা হওয়া, বৈঠক, কথা বলা, যে বাংলাদেশকে যে বাংলাদেশ ভয়ঙ্কর ভারত বিরোধী, ছাত্ররা বলে সে ঢাকা নয় দিল্লি, ঢাকা ঢাকা, ঢাকা নয় দিল্লি, ঢাকা ঢাকা। তো যারা ঢাকা, কখনো কখনো তারা পাকিস্তান, কখনো কখনো চীন, সবটাই হচ্ছে ভারত বিরোধিতা, এটাই যাদের প্রধান। তাহলে তারা কেন মোদির সঙ্গে ইউনুসের চাইছেন? ইউনুস তো একা একই ঘুরে আসলেন, চীনে গিয়ে তো আমাদের সেভেন সিস্টার নিয়ে অনেক ব্যবসা বাণিজ্য করে আসলেন। আমাদের জায়গা সে ব্যবসা বাণিজ্য দেখাচ্ছে সবকেই, যে এই সেভেন সিস্টার দিয়ে কী কী ব্যবসা হতে পারে। মানে যেমন আমরা যদি এখন বলি ঢাকায় কী কী ব্যবসা হতে পারে, হ্যাঁ চলো যাই আর একটা দেশকে, সেরকম একটা অবস্থা। তো এই লোকটা এক মুখে কত রকম কথা বলে, কত কাজ করে। আমি ওটা পরে ওর কথা। আমার কথা হচ্ছে যে এই 2-3 দিন ধরে ওই সাইড লাইনে দেখা করা, মানে চেষ্টা করেছে পররাষ্ট্র তরফ থেকে, আগের থেকে একটু সময় পাওয়া, ইত্যাদি ইত্যাদি। কেন এত কেন? যারা ভারত বিরোধী, মোদি বিরোধী, মোদি হচ্ছে হিন্দুত্ব, হ্যাঁ, ভারতবর্ষের কোনো মুসলমান ভালো নেই, বাংলাদেশে হিন্দুরা ভালো আছে, বাংলাদেশ নিরপেক্ষ, সেখানে কোনো কিছু হয়নি, সব হচ্ছে ভারতবর্ষে মোদির জামানায়। তাহলে সেই মোদির সঙ্গে দেখা করার তো কী দরকার ভাই? এটা তো আমার এখনও, মানে এই মুহূর্তেও আমি কিছু বুঝে উঠতে পারছি না। যাই হোক, দেখা হলো 1-2 মিনিট, হ্যান্ডশেক করা হলো। উনি একটা বড় চিরকুট ধরিয়ে দিলেন, উনি নিতে চাননি। উনি বললেন যে এসব দেখার সময় নেই আমার, আর এইসব নিয়ে কোনো কথা নেই, কোনো নির্বাচিত সরকারের সঙ্গে ছাড়া আমরা কথা বলি না। একটা মানুষ একটা জায়গায় হয়েছে, পাশাপাশি হ্যান্ডশেক করছে, না। কিন্তু নির্বাচিত প্রতিনিধি না, মানে নির্বাচিত হয়ে না আসলে সেই সরকারের সঙ্গে আমরা কথা বলি না। এটা তখনও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু মাঝখান থেকে এই ইউটিউবগুলো মানে কিছু ব্যবসা করে নিয়েছে, এই ফেসবুকগুলো কিছু ব্যবসা করে নিয়েছে। তার মানে হচ্ছে যে এখনও বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ বুঝে নিয়েছে এই 7-8 মাসে যে ভারত ছাড়া তারা বাঁচতে পারবে না, যত দেশই দেখাই না কেন। প্রথম হচ্ছে খাদ্যবস্তু, নিত্য প্রয়োজনীয়, ডেইলি আমাদের যে খাবার মশলা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস, এমনকি ডিম পর্যন্ত যা চলে, সেটা ভারত থেকে না আসলে আমাদের খাওয়া চলবে না। এই জায়গাটা সবাই বুঝে নিয়েছে, এবং এটা পেতে গেলে ভারতকে সন্তুষ্ট করতে হবে। যা অন্যায় করে করার হয়ে গেছে, ডাবল টাকায় চাল কিনছি, ডাবল টাকায় গম কিনছি, ডাবল টাকায় তেল কিনছি, মশলা কিনছি 3 ডাবল, এসব করে বুঝে গেছে যে সর্বনাশ। তার থেকে বড় সর্বনাশ হয়ে গেছে তাদের যে গার্মেন্টস ব্যবসা, সেই গার্মেন্টস ব্যবসার সুতোটা এখান থেকে যায়। তা নিয়েও দেখলাম কয়েকজন নেতা, মানে পাকিস্তানপন্থী নেতা বলছে আমাদের জঘন্য সুতো দেয়, আমাদের ভারত থেকে পচা সুতো নিয়ে আসি, আমাদের বেশি দাম নিয়ে, এটা হাসিনার আমলে বেশি দাম নিত আর পচা সুতো দিত। তা হাসিনার আমলে তো মানে তোর লাফিয়ে লাফিয়ে গার্মেন্টস শিল্প বেড়েছে বাংলাদেশে, আর হাসিনা চলে আসার পরে গার্মেন্টস শিল্পের অবস্থাটা কি? অধিকাংশই তো লক আউট, ধর্মঘট চলছে, মাইনে দিতে পারছে না ওয়ার্কারদের। মানে $1,000 আমেরিকার থেকে $1,000 যে পেয়েছিল তারা,
পোশাকের অর্ডার সেটা ভারতকে দিয়ে দিতে হলো, তারা দিতে পারলো না। তাহলে লাভটা কী হলো? ভারতের বিরোধিতা করতে করতে গিয়ে ভারতকেই লাভ করে দিল। ভারতের এখন 1 নম্বর হচ্ছে ভারতের পোশাক বিজনেস, যেটা 1 নম্বর ছিল বাংলাদেশ। তাহলে লাভটা কি হলো ভাই? লাভটা এই 8 মাস ধরে যা করলে লাভটা কি হলো? আর ইউনূস এখন দেখছে যে মানুষকে খেতে না দিতে পারলে জিনিসপত্রের দাম বাড়িয়ে ফেলেছি, চারিদিকে যা অবস্থায় পরে তো এই মানুষ আমাকে রাস্তাঘাটে ধরে মারবে মারবে, দেখবেন মানে পাবলিকের দ্বারা চরম হ্যারাসড হবে ইউনূস সাহেব। এখন সে তো ছাত্রদের কথায় এসছে, এসে তিনি তো একজন অর্থনীতিবিদ, বুঝতে পারছেন যে কি ফাঁদে পড়ে গেছি। তবু তিনি আপ্রাণ চেষ্টা করছেন। আমি তার চেষ্টাটাকে আগেও একটা বলেছি, যথেষ্ট করেছেন। আবার তাকে ধন্যবাদ জানাই যে তিনি ভারতেরও অনেক কোনো ত্রুটি, লুফল বা দুর্বলতার জায়গায় পয়েন্ট আউট করেছেন, যেটা আগে জানলেও সিরিয়াসলি ভাবা হয়নি। কিন্তু তিনি সেইগুলো পয়েন্ট আউট করে সেই সব জায়গার থেকে আক্রমণ শুরু করার চেষ্টা করার এই সব কথাবার্তা বলে তিনি একটা উপকার করেছেন ভারতে, যে ভারতের যারা সরকার সিকিউরিটির দায়িত্বে আছে তারা অনেকটা সজাগ হয়ে গেছে। যেটা বলছি যে আমাদের চিকেন নেক, শিলিগুড়ি চিকেন নেক নিয়ে তিনি যা যা বলেছেন তাতে আমরা খুব সতর্ক হয়ে গেছি। সেখানে কাউন্টার ইনসার্জেন্সি সমস্ত ব্যবস্থা করা রয়েছে, যুদ্ধবিগ্রহ হলেও কাউন্টার করা যাবে। আরেকটা রয়েছে ত্রিপুরার সঙ্গে ফেনীর, সেটা আবার বাংলাদেশের দুর্বলতা। ত্রিপুরার রাজা বলছে আমরা তো ওখান থেকে ঢুকে যেতে পারি, আমরা ওখান থেকে ঢুকে চিটাগাং ওই দিকটায় আমরা অনেকটাই প্রসার লাভ করতে পারি। এসব করার ফলে কি হলো যে ভারত এবং বাংলাদেশের যে এতকালের একটা ভয়ঙ্কর বিশ্বাসের যে 4,56 বর্গ মানে কিলোমিটার যে লেন্থ আমাদের সঙ্গে, সেই জায়গায় অনেক লুফল্ট, অনেক ত্রুটি ধরা পড়লো, এবং যেটা ইউনূস ধরলেন, এবং আমরা এবার সেই জায়গাতে সতর্ক হব, অনেকটা আমাদের পক্ষে সুবিধা হলো। কিন্তু আমি একটা কথা বলি যে ভারতকে যদি না হলে বাংলাদেশে চলবে না। আমি ধরেই নিলাম যে হ্যাঁ, আমরাও আমাদেরও ব্যবসা বাণিজ্য দরকার, ওখানকার লোক আসলে আমাদের ডাক্তাররা 2 পয়সা পায়, ওখানকার ট্রাভেলার আসছে 2 পয়সা পায়, আমাদের হোটেলগুলো সব ঠিক আছে, আমি মেনে নিলাম, আমাদেরও লুজার আমরা। কিন্তু আলটিমেটলি লুজার সাইডটা কোনটা সেটা তো আমরা জানি, স্বীকার করি না। সত্যিকার কি সমস্ত লোকের মালয়েশিয়া গিয়ে চিকিৎসা করা, চীনে গিয়ে চিকিৎসা করার মতো প্লেন ভাড়া আছে, থাকার জায়গা, তারপরে ভাষা একটা সমস্যা। ওখানে যে চীনের ভাষা বুঝবে কিছু? কজন ইংরেজি জানে? আর চীনারা ইংরেজিও জানে না ওদের ভাষায়। তাহলে এইসব যারা দেখাচ্ছিলেন, মানে পাকিস্তানপন্থী বা রাজাকারপন্থীরা যারা দেখাচ্ছিলেন, সব বড় বড় পণ্ডিতরা, হ্যাঁ আমরা মালয়েশিয়া চলে যাব, আমরা ইন্দোনেশিয়া চলে যাব, আমরা চীনে চলে যাব, আমাদের কী হবে, আমাদের কোনো ব্যাপার নেই, চীন এখানে হসপিটাল করে দেবে। আরে চীন হসপিটাল করলে 18 কোটির জন্য একটা হসপিটালে কত ক্যাপাসিটি হয়, কত মাইল লম্বা হসপিটাল করবে, তাতেই বা কটা বেড থাকবে, যেখানে 18 থেকে 20 কোটি লোক। কাজে এইসব বলে তো লাভ নেই, তাতে তো মিটবে না। তবুও হিন্দু বিরোধিতা, ভারত বিরোধিতা, এসব করে কোনো লাভ নেই। লাস্টে যে কথাটা আমি মানে খুশি যে ভারত সরকার এখনও চাল পাঠাচ্ছে, 9 লক্ষ টন পাঠিয়েছে। এখনও আমাদের এখানকার যারা কি বলবো বিদেশে রপ্তানি করে, সে রপ্তানিকারকরা সক্রিয় আছে। কেননা আমরা চাই মানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতকে ভালোবাসে এখনও। আগে ছিল 30 ভাগ খারাপ, এখন সেটা বেড়ে 40 ভাগ হয়েছে। এখনও 60 ভাগ মানুষ কিন্তু ভারতবর্ষের উপর মানে ভালোবাসে। নির্ভরশীল, আমি ওই সব শব্দগুলো বলি না, ব্যবসায়িক শব্দ থাক,
মানুষ কিন্তু এখনও ভারতে আসতে পছন্দ করে, ভারতে সেখানে মার্কেটিং করতে পছন্দ করে, স্বাস্থ্যের কারণে আসতে পছন্দ করে, ঘুরতে আসতে পছন্দ করে, সব কারণেই তারা কিন্তু ভারতকে পছন্দ করে। এই পছন্দের জায়গাটা যেমন থাকবে, তেমনি আমাদের দেখা উচিত ওখানে যে গরিব 70% যে মানুষ গরিব, সেই গরিব মানুষ যেন না খেয়ে ঘুমাতে না যায় সন্তানদের নিয়ে, তাদের মুখে যেন গ্রাস আমরা কখনো বন্ধ না করি। ভারত যেন এই বোকামিটা না করে, এই অমানবিক কাজ যেমন আমাদের ভারত সরকার বা ভারত থেকে কেউ না করে। অনেকে বলে বন্ধ করে দেওয়া হ্যান ত্যান, আমাদেরও একটা সময় খুব রাগ হয়েছিল, ওই বন্ধ করে দেওয়া হ্যান ত্যান, কিন্তু আমার মনে হয়েছে এটা ঠিক না। প্রায় 2-3 বছর আগে আমি একবার একটা মেল করেছিলাম মানে কেন্দ্রীয় সরকারকে, যে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ, পাকিস্তানের লোক খেতে পারছে না, অন্তত তাদের কিছু খাবার পাঠাও। কিন্তু পাকিস্তান টোটালি ট্রেড রুটই বন্ধ করে দিল ভারতের সঙ্গে, কোনো ট্রেড রুট রাখলো না। কিন্তু এখন পস্তাচ্ছে, বুঝতে পারছে যে ভারতের সঙ্গে মিনিমাম ট্রেড রুটটা থাকলে আজকে আমাদের দেশের খাবারের অভাব হতো না। চাল নেই, গম নেই, চিনি নেই, কিছুই নেই পাকিস্তানে। বিভিন্ন জায়গাতে যাই করে তা তো মানে 100 গুণ, কোনো প্রায় 10 গুণ, কোনো 20 গুণ, কোনো 50 গুণ দাম বেশি। ফলে সাধারণ মানুষ যেন না খেয়ে থাকে না, সাধারণ মানুষ সন্তানদের নিয়ে যেন পেট ভরে খেতে পারে এবং রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে। আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছ থেকে বিদায় চাই, আপনারা আমাদের একটু সমর্থন করবেন, ভালো।